আমি ভাই এসএসসি পাস করছি। ছবি 4 কপি। ছবির 2 কপি আছে ভাই। আচ্ছা 2 কপি নিয়ে আসেন আসলে। রাজধানীতে সক্রিয় চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার শত শত চক্র, প্রতারিত অসহায় অনেক বেকার। টাকা পয়সা সবগুলো এখান থেকে রাখা, তারপর আমাদেরকে নোটসেন্দি চালাকচর পাঠা যায়। কথাবার্তার বিরুদ্ধে 4.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট। প্রথমত তখন বুঝতে পারিনি যে এরা যে দাপ্পাবাজ। ভুয়া চাকরিদাতা লালুর অফিসে সিআইডির অভিযান, প্রশিক্ষণের নামে কয়েকটি বাসা ভাড়া নিয়ে চলত প্রতারণা। একটা করে লোকের কাছ থেকে 30,000 টাকা নিয়েছে। নর্থ বেঙ্গলের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছে। আমার দোকান থেকে পুরো 16,000 টাকা বাকি নিয়েছে। যে পরিমাণ টাকা এরা হাতিয়ে নিয়েছে, এই টাকাটা উৎস এবং সোর্স বা গন্তব্য, এই সবগুলো বিষয় আমাদের খতিয়ে দেখতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাটোরে আত্রাই নদীর পানির তোরে ভেসে গেছে গাছপালা, বাড়িঘর, ফসলি জমি। দুটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রংপুরের জলাবদ্ধতা কেড়ে নিল মা ছেলের প্রাণ। পানি কমলে আগামী ডিসেম্বরেই বসবে পদ্মা সেতুর বাকি 10টি স্প্যান। এগিয়ে চলেছে রোড ও রেল স্ল্যাবের কাজ, বসেছে 2 কিলোমিটারেরও বেশি। সরকার নির্ধারণ করে দেওয়ার পরও চালের মোকামে কমেনি দাম। মন্ত্রী বলছেন উল্টো কথা, নির্দেশনা না মানলে আমদানি উন্মুক্তের হুঁশিয়ারি। আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি মালিকদের কাছে জিম্মি প্রবাসীরা। মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। সপ্তাহে 20টি ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট। ফানুস উড়িয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন। ঢোল খোল করতালে গৌতম বুদ্ধের অনুসারী ও ভক্তদের নগর কীর্তন। মাত্র 10 মিনিটের ইন্টারভিউয়ে মিলছে 22,500 টাকা বেতনের চাকরি। শিক্ষকতা যোগ্যতা শুধু এসএসসি পাস। শুনতে অবাক লাগলেও রাজধানীতেই মিলছে এমন অনেক চাকরি। তবে আসল উদ্দেশ্য বেরিয়ে আসছে চাকরি পাওয়ার পরই। নিয়োগপত্র দেওয়ার আগে চাওয়া হচ্ছে নগদ টাকা। আর এভাবেই দেশে বিদেশে উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। রাজধানীতে সক্রিয় এমন শত শত প্রতারক চক্রের কয়েকটির সন্ধান পেয়েছে সময় সংবাদ। মিজানুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। অফিসার পদে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা কোনো বাধা না। চাকরি হবেই, তবে দিতে হবে কয়েক ধাপে টাকা। রাজধানীর মহাখালী, মতিঝিল, বনানী সহ বিভিন্ন এলাকায় কথিত চাকরিদাতা এমন প্রতিষ্ঠান রয়েছে শতাধিক। টাকা পয়সা সবগুলো এখান থেকে রাখা, তারপর আমাদেরকে নোটসেন্দি চালাকচর পাঠা যায়। তারপরে কোনো আমরা পাই নাই। প্রথমত তখন বুঝতে পারিনি যে এরা যে দাপ্পাবাজ। পত্রিকা ও দেয়ালে লাগানো এসব চটকদার লোভনীয় বিজ্ঞাপনের সূত্র ধরে অনুসন্ধানে নামে সময় সংবাদ। প্রথমে কথা হয় জিএসএফ সার্ভিসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানে। আমি ভাই এসএসসি পাস করছি। ছবি 4 কপি আর আপনার হলো পরিচয়পত্র থাকলে পরিচয়পত্রের ফটোকপি, সার্টিফিকেটের ফটোকপি, এগুলো নিয়ে এইরকম একটি মিথ্যা নাম পরিচয়ের তৈরি জীবন বৃত্তান্ত এবং তার সঙ্গে শুধুমাত্র এসএসসি পাশের সনদের ফটোকপি নিয়ে আমরা যাচ্ছি জিএসএফ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মার্কেটিং অফিসার পদে চাকরির সাক্ষাৎকার দিতে। শুরু হয় সাক্ষাৎকার। মাত্র 10 মিনিটের ইন্টারভিউয়ে চাকরি হয় মার্কেটিং অফিসার পদে। বেতন প্রথম মাস থেকে 18,500 টাকা। এরপর দাবি করা হয় টাকা। পরে দেয়া হয় আমাদের পরিচয়, পালিয়ে যান সাক্ষাৎকার গ্রহণকারী। শুধু সামনাসামনি নয়, অনলাইন, ফেসবুক ও দালালের মাধ্যমেও সক্রিয় এসব চক্র। বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো হসপিটাল বা ক্লিনিকে আমরা আপনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিব। 990 টাকা আসার পর আমরা ইমেইলের মাধ্যমে আমরা আপনার জয়েনিং লেটারটা আজকে পাঠিয়ে দিব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে কোনো প্রকার প্রতারণা করে ছলচাতুরি আশ্রয় নিয়ে ব্যবসা চালানো যাবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে এসব অপরাধজনক কাজের থেকে দূরে রাখার জন্য তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, তাদের তদারকিকারী কর্মকর্তা যারা আছে, তারা এই জিনিসটা তাদের নজরদারিটা জোরদার করা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার প্রতারক আমিনুল ইসলাম লালুর ভুয়া অফিসে অভিযান চালিয়েছে সিআইডি। সেখান থেকে ব্যাংকের ভুয়া চেক, এটিএম কার্ড সহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
লালুর আস্তানা থেকে উদ্ধার হওয়া মালামাল পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সিআইডি। প্রতারক লালুর অফিসে অভিযান চালিয়ে শত শত ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, বিভিন্ন ব্যাংকের চেক এবং এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়। ভুক্তভোগীরা জানান, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালে চাকরি দেওয়ার নামে ৫ থেকে ৭ লাখ টাকা করে নেওয়া হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পর প্রশিক্ষণের জন্য রাখা হতো আবাসিক ভবনে, তবে সবই ছিল ভুয়া। এভাবে ২ শতাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হলেও চাকরি হয়নি কারোরই। আমার কাছ থেকে ৭.৫ লাখ টাকা নিয়েছে, কিন্তু এখনো কোনো চাকরির কোনো উদ্দেশ্য নাই। আমাদের চাকরি নাই, ফ্যামিলি জানে আমি চাকরি করি, কিন্তু আমার কোনো চাকরি নাই। ৩ মাস ৪ মাস ৭ মাস 9 মাস ঘুরাইছে, কোনো চাকরি হয় না। ম্যাচের দোতলা আমাদের ট্রেনিং নিত, তারপরে বলতো যে তোমরা 15 দিনের ভিতরে ঢুকে যাবে, এরকম দিতে দিতে করোনার ওষুধ দিতে দিতে আমাদের প্রায় 6 মাস ধরে ভুগাইছে। আমাদের খাওয়া দাওয়া বন্ধ করেছে 1.5 মাস আগে। প্রতারণার মামলায় গ্রেফতার লালুকে ইতোমধ্যে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সিআইডি কর্মকর্তারা বলছেন, মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকার সন্ধান জানতে তদন্ত চলছে। যে পরিমাণ টাকা এরা হাতিয়ে নিয়েছে, এই টাকাটা উৎস এবং সোর্স বা গন্তব্য, এই সবগুলো বিষয় আমাদের খতিয়ে দেখতে হবে, যাতে পরবর্তীতে মানি লন্ডারিং তদন্ত আওতার মধ্যে এই বিষয়গুলো আসতে পারে, সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখছি। লালুর অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সিআইডি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি আরবে মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাই সৌদি প্রবাসীদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। এদিকে সৌদি আরবে সপ্তাহে মোট 20টি ফ্লাইট চালু হলেও ভিসা ও আকামা জটিলতায় মিলছে না টিকিট। কার আগে কে ঢুকবেন তারই প্রতিযোগিতা। টোকেন টিকিট সংগ্রহে সৌদি প্রবাসীদের এমন ধাক্কাধাক্কি সামলাতে বেগতিক অবস্থা খোদ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। সকাল 10টার পর বতিঝিলে বিমান কার্যালয় খুলে দেওয়ার সাথে সাথেই মুহূর্তেই ভরে যায়। হুড়োহুড়ি করে ঢুকলেও বেশিরভাগেরই আকামা ও ভিসার মেয়াদ শেষ, ফলে মিলছে না টোকেন কিংবা টিকিট। আকামা বা ভিসার মেয়াদ বাড়াতে কফিলদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে সরকার। প্রবাসীরা বলছেন, সরকারের এমন ঘোষণার সুযোগ নিচ্ছে কফিলরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে 2.5 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত চাচ্ছে তারা। মালিকে বলতেছে আকামার জন্য 11,000 টাকা দাও, 11,000 রিয়াল। আমি যে 11,000 রিয়াল দেবো এটা তো অনিশ্চিত। আমি রয়েছি বাংলাদেশে, আমার মালিকে মনে করেন যে আকামা বানাই দিব না দিব এটা তো শিওর না। সব কিছু ওকে করে দেবো, কিন্তু এখন বর্তমানে যে টাকা চাইছে এই টাকাগুলো আমি কোথায় পাবো? 2,30,000 টাকা চাইছে আমার কাছে। 7,000 রিয়াল চাইছে, 7,000 রিয়াল দিয়ে দিছে কালকে। ঠিক আছে, অন্তলাগে ওকে করে দেন। 1 মিনিটের কাম, এটার 1 মিনিটের কাম, কোনো জানা লাগে না, জায়গা বইয়া কাজ, এটার কাজ। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সের সামনের 13 দিনের মতো রোদ বৃষ্টি উপেক্ষা করে টিকিট এবং টোকেনের জন্য অপেক্ষা করছেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি, যাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তাদের আগে টিকিট নিশ্চিত করার। 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ আছে আমার। যদি 4 তারিখে আমার টোকেন দেয় তা আমি কবে যাব? আমার কাগজপত্র সবকিছু ওকে আছে, কিন্তু আমাকে টিকিট দিচ্ছে না। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারপরও সৌদি যাওয়ার আশায় তাদের অপেক্ষা রাজধানীর কারওয়ান বাজারে। যদিও তাদের যাওয়া নির্ভর করছে সৌদি কফিলদের ওপর। এই সংকট সমাধানে সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান প্রবাসীদের। সৌদি এয়ারলাইন্স বৃহস্পতিবার 200 টোকেনধারীর টিকিট দিচ্ছে। নতুন টোকেন দেওয়া হবে 4 অক্টোবর। আর চলতি সমস্যার সমাধানের সপ্তাহে 20টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভিসা জটিলতায় থাকা প্রবাসীদের মধ্যে যাদের আকামার মেয়াদ আছে তারা কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ করে ছুটির মেয়াদ বাড়িয়ে সহজেই কর্মস্থলে ফিরতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের নিয়োগকর্তার মনোভাবের উপর নির্ভর করছে কর্মস্থলে ফেরা। সৌদি আরবে রিয়াদ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে করোনার আগে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইরা বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন এবং ভিসার যে সবশেষ সময়সীমা ছিল 30শে সেপ্টেম্বর পর্যন্ত, এবং 30শে সেপ্টেম্বরের ভিতরেও যারা আসার সুযোগ পাননি টিকিট সংক্রান্ত জটিলতার কারণে, তাদের জন্য আসলে এই মুহূর্তে সবশেষ যে সুযোগটি রয়েছে, যাদের ইকামার মেয়াদ আছে তারা তাদের এখানে থাকা নিয়োগকর্তা বা স্পন্সরের সাথে যোগাযোগ করে তারা কিন্তু তাদের ছুটি বাড়িয়ে নিতে পারেন ইকামার মেয়াদ থাকা সাপেক্ষে। সেক্ষেত্রে তারা এখানে ব্যাংক ফি যেটা ন্যূনতম
2 মাসের জন্য 200 রিয়াল প্রয়োজন হয়, সেই পরিমাণ সৌদি রিয়াল তারা এখানে ব্যাংকের মাধ্যমে জমা করে তাদের নিয়োগকর্তার সাথে কথা বলে তারা হয়তো আবারও যে ছুটির প্রয়োজন সেটি কিন্তু বাড়িয়ে নিয়ে তারা ফিরতে পারবেন খুব সহজে। যাদের ইকামার মেয়াদ নেই এবং ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে থাকা স্পন্সরের মনোভাবের উপরে নির্ভর করবে তাদের সৌদি আরবে ফেরা। বিষয়গুলো কিন্তু সমাধানের জন্য আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হয়তো বা যোগাযোগের মাধ্যমে এক ধরনের সুরাহা হতে পারে বলে মনে করছেন এখানে থাকা প্রবাসী এবং দেশে থাকা প্রবাসী স্বজন যারা আছেন তাদের আত্মীয়রা। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। বাস চাপায় পা হারানো রাসেলকে আরো 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে গ্রিন লাইন পরিবহনকে। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান, রোড ও রেল স্ল্যাব বসানোর অগ্রগতির খবর। পানির প্রবল স্রোতের কারণে গত 4 মাস বসানো যায়নি নতুন কোনো স্প্যান। আসার কথা হচ্ছে পানি কমে এলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি 10টি স্প্যান বসিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। 10 জুন জাজিরা প্রান্তে 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বর্তমানে দৃশ্যমান 4650 মিটার পদ্মা সেতু। এরপর নদীতে পানি বাড়তে শুরু করলে 24 জুন 32 নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা বাতিল করা হয়। আগের রেকর্ড বলছে প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে পদ্মার পানি স্বাভাবিক হয়ে আসে। 4.8 মিটারের বেশি পানি হলে কাজ করা সম্ভব হয় না। সেখানে এই বছর এখনো নদীতে পানির উচ্চতা 5.5 মিটারের বেশি। একই সঙ্গে স্রোতের গতি এখন প্রতি সেকেন্ডে 2.5 মিটার। বন্যার স্রোতের কারণে অতিরিক্ত সময় লাগছে, রাত্রেবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। সেতুতে মোট 3000 করে রেল ও রোড স্ল্যাব বসানোর কথা। সুখবর হলো এর মধ্যে 1576টি রেল আর 1010টি রোড স্ল্যাব বসানো হয়ে গেছে। পানির উচ্চতা স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে বেশি পানি থাকায় মাওয়া প্রান্তে ড্রেজিংয়েরও কোনো জটিলতা নেই। 10টি স্প্যানের মধ্যে 5টি পুরো প্রস্তুত, রং করা বাকি 3টির। পানি কমে এলে অক্টোবর নভেম্বর মাসে 4টি করে আর বাকি 2টি স্প্যান ডিসেম্বর মাসে বসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনার মতো দুর্যোগ সামলে যখন বাকি 10টি স্প্যান খুব দ্রুত বসিয়ে দেওয়ার কথা, তখন নদীতে স্রোতের প্রতিকূলতা। সাম্প্রতিক বছরগুলোতে এত লম্বা সময় ধরে কখনোই নদীতে পানি ছিল না। এখন সবকিছু স্বাভাবিক হয়ে এলে পিছিয়ে পড়া ক্ষতি পুষিয়ে নিতে হলে খুব দ্রুতই এগিয়ে নিতে হবে কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সরকার নদী ও পানি সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক প্রাচুর্য থাকা সত্ত্বেও নদী কেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটেনি দেশে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, নৌ ও সড়ক পথের পাশাপাশি আকাশ পথেও আধুনিকায়ন করা হচ্ছে। বাগেরহাটে নির্মাণ করা হবে নতুন একটি বিমানবন্দর। দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিমান খাতের সার্বিক উন্নয়ন কার্যক্রমে এবার সম্প্রসারিত হচ্ছে দেশের অন্যতম এই স্থাপনাটি। পরিকল্পনা অনুযায়ী এখানে 35,000 বর্গমিটারের নতুন টার্মিনাল ভবন নির্মিত হবে। থাকবে স্বয়ংক্রিয় কার্গো হ্যান্ডলিং সুবিধা। প্রতি বছর সেবা পাবেন 20 লাখ যাত্রী। ঢাকার গ্রিন রোডে নবনির্মিত 12 তলা বিশিষ্ট পানি ভবন, আগারগাঁওয়ে পর্যটন ভবন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকে জাতির জনকের মুরাল এবং এয়ারপোর্টের অভ্যন্তরে মুজিব কর্নার আনুষ্ঠানিকভাবে চালু হলো। মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী আয়োজনে শেখ হাসিনা বলেন, দেশের পানি সম্পদ রক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই। দেশের 98% মানুষের এখন সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত হয়েছে বলে জানান তিনি। এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের, কিন্তু সেগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। পানিকে রক্ষা করার সর্বতোভাবে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পর্যটন ও বিমান খাতের উন্নয়ন বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস হতে পারে উল্লেখ করে সরকার প্রধান বলেন, নতুন অভ্যন্তরীণ বিমানবন্দর হবে দক্ষিণবঙ্গে। আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি, সেখানে আমাদের সামনে অনেক সম্ভাবনা
আছে, যে সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের একদিকে পর্যটন শিল্প, অপরদিকে আমাদের এই এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারে। বিশ্বের দূরবর্তী রুটগুলোতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় সরকার আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এগুলির দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। আত্রাই নদীর পানির তোড়ে শত শত বাড়িঘর, ফসলি ক্ষেত তলিয়ে গেছে, রাস্তাঘাট ভেসে যাচ্ছে। দুটি ইউনিয়নের সঙ্গে উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের সিংড়ায় আত্রাই নদী বিধ্বংসী রূপ নিয়েছে। দুপারের গাছপালা, বাড়িঘর সব দুমড়ে মুচড়ে খড়কুটো হয়ে স্রোতের তোড়ে নদীতে। বাঁধ, সড়ক কোনো কিছুই আটকাতে পারছে না আত্রাই নদীর তীব্র স্রোতকে। একের পর এক জনপদ পানিতে তলিয়ে যাচ্ছে। বাড়িঘর, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় এলাকার মানুষ। কোমর সমান পানিতে থই থই করছে এলাকার পর এলাকা। পানির চাপে বৃহস্পতিবার সকালে সিংড়া কলম সড়কের শেলাকুড়ায় এবং রাখালগাছা তাজপুর সড়কের হিয়াতপুরে দুই স্থানে 400 ফুট বিলীন। বিচ্ছিন্ন এখন সিংড়া সড়কের সাথে কলম ও তাজপুর ইউনিয়নের 50,000 মানুষ। তলিয়ে গেছে শত শত হেক্টর ধানের ক্ষেত। গাছপালা, পুকুর টুকুর, মাছ টাছ সব ভাঙিয়ে চলে গেছে, ঘর পর্যন্ত ভাঙিয়ে যাচ্ছে। সিংড়া পৌরসভা এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। আমরা এর স্থায়ী সমাধান চাই। সুতির তোরের কারণেই এই আজকের এই ভাঙ্গনের কারণে সিংড়া টু কলমের প্রায় অর্ধলক্ষাধিক লোকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইন দ্য মিন টাইম আমরা সবগুলো সুতি জালি প্রায় অপসারণ করেছি। আর এখানে দুটো বাঁধ দুটো শোলাকুড়া নামক একটা স্থানে এবং হিয়াতপুরে, এই দুটো ভেঙে গিয়েছে। তো এইটা সংস্কারের জন্য কার্যক্রম চলমান। তৃতীয় দফার এই ভয়াবহ বন্যায় এ পর্যন্ত 7,000-এর বেশি বাড়ি এবং প্রায় 3,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সময় সংবাদ, নাটোর। রংপুর নগরীতে বৃষ্টিতে জলাবদ্ধ পানি এবার একসাথে কেড়ে নিল মা ছেলের প্রাণ। নগরীর জুম্মাপাড়ায় মর্মান্তিক ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, এমন ঘটনার জন্য দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। একটা মহিলা আমার বাস দিছে, আমি কোনো মতো উঠেছি। আমার ভাই আর আমার মা মধ্যে গিয়েছিল, আর ওদের তুলতে পারি নাই। নিজে বেঁচে গেলেও চিরতরে বিদায় নিয়েছে শিশুটির মা আর ছোট ভাই। বৃহস্পতিবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া মাদ্রাসায় যাওয়ার পথে রোহান পা পিছলে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে খালে পড়ে যায় ছোট ভাই রিপন ও তার মা রোকেয়া বেগম। উদ্ধারের পর রংপুর মেডিকেলে নিলে মারা যায় তারা। এক ছেলেকে বাঁচাইতে যায়, দ্বিতীয় ছেলে এবং মা দুইজনে আজকে এই পানির মধ্যে তলায় মারা গেল। এলাকাবাসীর অভিযোগ, গত শনিবার রাতে প্রবল বর্ষণের পর থেকেই মিস্ত্রিপাড়া জুম্মাপাড়ার 2 কিলোমিটার সড়কটি তলিয়ে আছে। আশপাশের পুকুর আর খালবিল, নর্দমা, রাস্তা সবই পানিতে একাকার হয়ে যাওয়ার কারণে রাস্তাটি আলাদা করে চিহ্নিত করার কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। রাস্তা খালবিল সব এক সমান, কিছু বোঝা যায় না রাস্তা কোনটা পুকুর কোনটা। দুই পাশ দিয়া যেন কোনো মানে বাঁশ দিয়া হোক, লোহা দিয়া হোক, চিহ্ন সিস্টেম রাখতে হবে। বাঁশের সাঁকোগুলো মানুষ এইগুলোকে আমরা অনেক নিষেধ করছিলাম, আপনারা সাঁকো বানাইয়ে না, তারপরেও তারা সাঁকো ওখানে নির্মাণ করছে। গত রোববার নগরীর উত্তর বাবুখা এলাকায় দেয়াল ধসে এক পরিবহন শ্রমিক ও পাকপাড়ায় বিদ্যুৎ স্পর্শে একজন মারা যায়। এ নিয়ে সৃষ্ট জলাবদ্ধতায় 5 দিনে 4 জন মানুষের প্রাণ গেল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল গ্লোব বায়োটেক। প্রোটোকল অনুসারে তাদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে একটি আন্তর্জাতিক জার্নালে। দেশের প্রথম কোভিড ভ্যাকসিন হিসাবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 10টা নাগাদ বায়োরজিভ নামে এই জার্নালে তাদের গবেষণার কথা জানানো হয়। গ্লোব বায়োটেক বলছে, ভ্যাকসিন ট্রায়াল সামনে এগিয়ে নিতে এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে অ্যানিম্যাল ট্রায়ালের সবগুলো ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করে প্রতিষ্ঠানটি। পরবর্তী পদক্ষেপ হিসেবে সিআরও প্রস্তুত করে তা বিএমআরসিতে জমা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। অনুমতি মিললেই চলতি মাসেই হিউম্যান ট্রায়ালে যাবে বলে আশাবাদ প্রতিষ্ঠানটির।
বাসের চাপায় পা হারানো রাসেলকে আরও 20 লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গ্রিন লাইন পরিবহনকে এ টাকা দিতে হবে 3 মাসের মধ্যে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী রাসেল। উচ্চ আদালতের এই আদেশ বিশৃঙ্খল গণপরিবহনের জন্য একটি বার্তা বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এক পা নিয়ে দীর্ঘ আইনি পথ পাড়ি দিতে হয়েছে রাসেলকে। 2 বছরের আইনি লড়াই শেষে বৃহস্পতিবার তাকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিলেন উচ্চ আদালত। 3 মাসের মধ্যে গ্রিন লাইন পরিবহনকে এ টাকা দিতে হবে। স্বাভাবিক জীবনে ফিরতে না পারলেও এ টাকা পেলে কিছুটা সচ্ছলতা ফিরবে তার পরিবারে। ইতিপূর্বে 10 লক্ষ টাকা দিয়েছে এবং 3,42,000 টাকা মতো চিকিৎসা দিয়েছে। এখন 20 লক্ষ টাকা আগামী 3 মাসের মধ্যে পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 20 লাখ কেন, 1 কোটি টাকা দিলেও আমার কিন্তু যেটা হারিয়েছি সেটা আমি পাবো না। তার জন্য কেউ আমার মতো এরকম দুর্ভোগে না পড়ে, পা হারায় বা কোনো বিপদগ্রস্ত হয়ে এরকম কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আসার কথা হলো এতদিন গড়িমসি করলেও টাকা দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। মানবিক কারণে আমরা সম্মত হয়েছি। এই টাকাটা আদালত বলেছেন যে ব্যাংকে জমা থাকবে এবং প্রতি মাসে এটার যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট থেকে সে যে টাকাটা পাবে এটা থেকে তার জীবন ধারণ করার একটা সুযোগ হবে। রাষ্ট্রপক্ষ বলছে বিশৃঙ্খল গণপরিবহনের জন্য এ রায় সতর্ক বার্তা। একদিকে যেরকম ক্ষতিপূরণের একটি দ্বার উন্মোচিত হলো, অন্যদিকে যারা বাস পরিচালনা করবেন, মালিক হোক বা তাদের যে কর্মচারী ড্রাইভার হোক, তারাও কিন্তু ভবিষ্যতে সতর্ক দৃষ্টি দেবেন। 2 বছর আগে রাজধানীর হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন বাসের চাপায় এক পা হারান ভাড়ায় গাড়ি চালক রাসেল। এরপর 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করে সে। আফজাল হোসেন, সময় সংবাদ। করোনা বিপর্যয়ের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা সচিব জানান, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন করার সম্ভাবনা কমে আসবে। শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর 3রা অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছুটি শেষ হওয়ার আগেই আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বাড়ল। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী 4 অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। কোভিড-19-এর কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবর পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করলাম। এখন পরিবেশ পরিস্থিতি বলতে পারবে যে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা আদৌ সম্ভব না হয়, তাহলে মূল্যায়ন বা পরীক্ষা যাই বলি না কেন কীভাবে সম্ভব হবে, সেটা তো এখনও আস্তে আস্তে তো স্পেস কমে আসছে। আছে আপনার নভেম্বর মাস। তো আমরা পরিবেশ পরিস্থিতি, আমাদের যে কোভিড পরিস্থিতি, আমাদের সকল বিষয়কে বিবেচনা নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। এগুলো দেশে চালের অন্যতম মোকাম কুষ্টিয়া, বগুড়া ও দিনাজপুরে কমেনি দাম। তবে খাদ্যমন্ত্রীর দাবি কমতে শুরু করেছে, কিছুদিনের মধ্যেই আসবে নাগালের মধ্যে। তার হুঁশিয়ারি, বেঁধে দেয়া দামে বিক্রি না করলে চালানো হবে ভ্রাম্যমাণ আদালত। দাম বাড়ানোর চেষ্টা করলে উন্মুক্ত করে দেয়া হবে আমদানি। কালকে বগুড়া নওগাঁতে প্রায় এই আড়তদারদের ধানই 50 থেকে 60 টাকা বাজার কমে গেছে, অথচ বাজার চলছে উল্টো পথে। খোদ বগুড়ায় গেল 7 দিনের ব্যবধানে কমে তো নয়, বরং প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। কমার লক্ষণ নেই, বাজার বরং বাড়তির দিকে। 7 দিন আগে বিক্রি করলাম 44-45, এখন হচ্ছে 48 টাকা থেকে 47-48। আর মোটা চাল আমরা পাচ্ছি না। বাজারে আপনি 7-8 দিনের ব্যবধানে আপনার কেজি প্রতি 5 থেকে 6 টাকা করে বাড়ছে। দিনাজপুরেও বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে। রংপুরের চিত্রও একই। এজন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা দুষছেন মিলারদের। মিলাররা ছাড় দিলেই ইনশাল্লাহ বাজার থামে যাবে, আর মিলাররা না থামলে ছাড়লে বাজার থামবে না। মিনিকেট চালটা হয়তো দিচ্ছে, কিন্তু 28 জাতীয় চালের দাম তারা সরকারি নির্ধারিত মূল্যে দিতে যাচ্ছে না। এটা কিছু ব্যবসায়ী কারসাজিও আছে এখানে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আমরা পার বস্তায় 200 টাকা বাড়ে গেছে। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, দাম বাড়ানোর চেষ্টা করলে উন্মুক্ত করে দেয়া হবে আমদানি, চালানো হবে ভ্রাম্যমাণ আদালত। ওরা যে ধাপে ধাপে দামটা বাড়ানোর চেষ্টা করছিল, সেই জায়গাটা তো একটা বাড়িয়ে দিতে পেরেছে। কমতে হবে তাদেরকে, বাড়াতে পারবে না। আর যদি তারপরেও বাড়াতে চায়, তাহলে আমাদের আমদানি আমরা ছেড়ে দেব। কৃষি বিপণন নীতি অনুযায়ী পাইকারি ও খুচরা বাজারে দাম নির্ধারণ করে দেওয়ার কথাও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।
নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, এতে দামও অনেকটা ক্রেতাদের নাগালে। বিশেষ করে পদ্মার বড় ইলিশ প্রচুর সরবরাহ হওয়ায় নগরীর শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাটে ভিড় করেন ক্রেতারা। নারায়ণগঞ্জের প্রায় ১০০ বছরের পুরনো শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের ৩ নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যায় এই বাজারে। পাশাপাশি হাওর অঞ্চল ও সমুদ্রের মাছও বাজারে আসে। প্রতিদিন ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে বেচাকেনা। বিভিন্ন জায়গার মাছ পাওয়া যায়, সিলেট, হাওড়ের মাছ, এই যমুনার মাছ রিজনেবল প্রাইসে পাওয়া যায়, দাম তো ভালোই বললাম, আর সব ধরনের মাছই পাওয়া যায়। এই মাছ বাজারের ঐতিহ্য, এই ঘাটের ঐতিহ্য, ডেইলি মনে করেন যে ১ কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়। মাছের সরবরাহ বেড়েছে বাজারে, তাই দামও কমেছে। বিক্রেতাদের হাত ডাকে তাই সরগরম মাছ বাজার। বিশেষ করে ২ কেজি ওজনের বড় আকৃতির ইলিশে ভরা বাজার। ইলিশ মাছ অরিজিনাল পদ্মার মাওয়াগাড়ার মাছ, ইনশাল্লাহ এগুলা ২ কেজি সাইজ ১১০০ টাকা কেজি, ১.৫ কেজি সাইজ ১০৫০ টাকা কেজি, আর ১ কেজি সাইজ ৭০০ টাকা কেজি। রুই মাছ ৩৫০ টাকা কেজি বিক্রি করি, আর মাছ ৮০০ টাকা বিক্রি করি। নলা মাছ আপনি আছে ২২০, এটা কাতলা আছে ২৫০। এই বাজারে শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী রয়েছেন, আর হাজারের বেশি মৎস্যজীবী শ্রমিক কর্মচারী যুক্ত রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন রাত ১১টার সময়। ফানুস, আতশবাজি ও নগর কীর্তনে উদযাপন করা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বিকেল থেকেই রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে সমবেত হন ভক্তরা। প্রদীপের আলোক ছটায় অন্ধকার দূর হয়ে করোনা মুক্ত পৃথিবীর প্রার্থনা করেন তারা। আকাশ জুড়ে আলোর ছটা, যেন পরম সুখে ডানা মেলে জলজল করছে জোনাকি। খোল করতালের তালে ফানুস আর আতশবাজির মহাসমারোহ। প্রবারণা পূর্ণিমা উদযাপনে বৃহস্পতিবার বিকেল থেকে রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে সমবেত হতে থাকেন সবাই। ঢোল, খোল, করতালে নগর কীর্তনে মাতেন গৌতম বুদ্ধের অনুসারী ও ভক্তরা। প্রতি বছরই আমরা অপেক্ষা করি, কারণ এটা আমাদের সবচেয়ে বড় উৎসব, আর এটাতে অনেক বেশি মজা হয় আমাদের। শুধু বৌদ্ধদের অনুষ্ঠান না, এখানে হচ্ছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষরা আসে। আর এই বছর তো মনে করেন করোনার কারণে একটু কম পরিসরে হচ্ছে অনুষ্ঠানটা। হিন্দু, মুসলিম, বড়ুয়া সবাই একসাথে ভালো করে থাকতে পারি, এটাই হচ্ছে কারণ। করোনার কারণে উদযাপন সীমিত হলেও উৎসবের আনন্দে ছিল না কোনো কমতি। গৌতম বুদ্ধের কাছে আমরা প্রার্থনা যে আজকে হিংসা, অহংকার, অহমিতা এগুলোকে ভুলে আমাদের যেন শুভ বুদ্ধের কাছে প্রার্থনা করছি যেন আমাদের যেন মনের আশা পূর্ণ হয়। ভগবান বুদ্ধের আশীর্বাদে করোনা মুক্ত হোক পৃথিবী, শান্তিতে থাকুক প্রাণীকুল, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।